আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বোঝনি যখন তখন সামনে আসো, কাছে বসো, দুই একটা চুমুটুমু খাই। আঘাত পেয়ে হ্যাং হয়ে যাওয়া মাথাটা আমারও খুলে যাক, তোমারও ব্যথা কমুক। রাফির এমন খোলামেলা কথায় ফ্যানের সুইচ অন করতে থাকা মীরার হাত থেমে গেল। কান গরম হলো অস্বাভাবিকভাবে। এই লোক শুধরানোর না, এখন কথা বাড়ানো মানে রাইফেল ইঙ্গিতপূর্ণ কথাতে আরো লজ্জাকর পরিস্থিতিতে পড়া। দ্রুত সুইচটা অন করেই নিজেকে আড়াল করতে দ্রুত পদে ছুটল রুম হতে চলে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু রাইফ এবারও রেহাই দিল না তার লাজুকলতাকে। কণ্ঠটা কিঞ্চিত উঁচু করে গম গম আওয়াজ তুলে বলল, এভাবে লজ্জা পেও না লাজুকলতা, মারাত্মক সুন্দর লাগে, ভীষণ মিষ্টি লাগে। আহা, মনটা শুধু বউ বউ করে। না জানি হুট করে কেউ ভরা মজলিসে বউ পাগলা ডেকে বসে। নৈশভোজের জন্য রান্নাবান্নার কাজে শাশুড়িকে সাহায্য করে নিজ রুমে প্রবেশ করতে বিছানার উপর রাইফের ভাঁজ করা কাপড় চোপড়গুলো দেখে খানিক অবাকই হলো মীরা। অফিসে তো এই তো এলেন একটু আগে, এখনই আবার এসব বের করছেন কেন? হাতে ধরে রাখা সাদা রঙের কফি মগটা নিয়ে ছোট ছোট কদমে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করতে থাকা রাইফের পাশে গিয়ে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করলো সে। সক্ষম হলো মীরার অস্তিত্ব বুঝতে পেরে পিছু ফিরে তাকালো রাইফ। মীরা কফি মগটা রাইফের দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক স্বরে শুধালো, কোথায় যাবেন? মীরার হাতে ধরে রাখা কফি পূর্ণ মগটা রাইফ হাতে নিয়ে বিছানায় বসলো। মীরার প্রশ্ন শুনিও আমলে নিল না সে। কফির কাপে ছোট্ট চুমুক দিয়ে তৃপ্তিদায়ক অনুভূতি মুখে ফুটিয়ে বলল, 10-এ 10। কি কফি? ভালো লেগেছে? না। পূর্ণ রেটিং পেয়ে খুশি হওয়া মীরার রাইফের মুখে না বাচক উত্তর শুনে আগডুম বাগডুম করা মনটা ফুটা বেলুনের মতো চুপসে গেল। কণ্ঠ কিঞ্চিত উঁচু করে শুধালো, তাহলে 10-এ 10 হয় কিভাবে? তৃপ্তি সহকারে কফির পরিপূর্ণ স্বাদ গ্রহণ করা রাইফেল ছটফট জবাব। তুমি লজ্জা পাও যেভাবে। লজ্জাজনক কোনো কাজ না করে শুধুমাত্র কথার জালে ফাঁসিয়ে মীরাকে ফের লজ্জায় ফেলল রাইফ। পুরোপুরি দাঁড়িয়ে কথা বলতে থাকা মীরা ঘুরে দাঁড়ালো রাইফের থেকে। ঠোঁটের কোণে ফুটে ওঠা মৃদু হাসি লুকাতে এগিয়ে গেল আলমারির সামনে। শুধু শুধু এটা সেটা নাড়াচাড়া করে কণ্ঠ কিঞ্চিত রাগ মিশিয়ে শুধালো, আপনি কি কোনোদিনও সোজা কথা বলবেন না? বিছানায় বসে থাকা রাইফ উঁচু করে রাখা বালিশে হেলান দিল আরামের খোঁজে। কণ্ঠে জোর দিয়ে বলল, অবশ্যই বলবো। এখনই শুনতে চাও নাকি পরে? মীরা মনে মনে আগ্রহ প্রকাশ করলো। এ কদিনে তো খুব বেশি একটা সোজা কথা বলেননি, আজ যখন বলতে চাচ্ছে তখন শুনতে আর দেরি কিসে? ঝটপট জবাব দিল সে। মীরার স্পষ্ট জবাব শুনেও রাইফ আরেকবার নিশ্চিত হতে প্রশ্ন করলো, এখনই? হ্যাঁ, এক্ষুনি। রাইফ উপর নিচ ঘাড় নাড়িয়ে পাশের জায়গাটুকু ইশারা করে বলল, এদিকে আসো। দূর থেকে ভুলভাল শুনে ফের দোষ দিবা আমার। আলমারির কপাট বন্ধ করে ছোট্ট ছোট্ট পা ফেলে রাইফের সামনে এসে দাঁড়ালো মীরা। মীরার আগাগোড়া বড় করে রাইফ কিছু বলল না, শান্ত চোখে তাকিয়েই রইল শুধু। মীরা যেন বুঝতে পারলো রাইফের তীক্ষ্ণ নজরে ধুমকে বলা উচ্চ কথাটুকু। রাইফের বাম দিকে ফাঁকা জায়গাটুকুতে বসে নীরবে নিজের অবস্থান জানান দিল। ডান হাতে মগ ধরে রাখা রাইফ পিঠ টান টান করে সোজা হয়ে বসল। কাছাকাছি এসে দুজনের মাঝের দূরত্বটুকু ঘুচিয়ে দিল মুহূর্তের মাঝে। পেশি বহুল বাম হাতটা দিয়ে ঝরিয়ে নিল সহধর্মিনীকে। ঘাড় ঘুরিয়ে মীরার মায়াবী মুখশ্রীতে গভীরভাবে তাকালো। এই মেয়েটার মায়া ভরা মুখটাতে রাইফ যতবার তাকায় ততবারই তার বক্ষপিঞ্জর ছলাৎ করে ওঠে। এই তো গুনে গুনে 10 দিন আগে মীরাকে ঘরে তুলে এনেছে সে নতুন পরিচয়। চাইলে প্রথম দিনই স্বামীর অধিকারটুকু আদায় করে নিতে পারত রাইফ, কিন্তু সুখকর মুহূর্তগুলোর একতরফা অনুভূতি নিতে ইচ্ছুক নয় সে। এত তাড়াহুড়ো নিয়ে রাইফের মাঝে জীবনের 29টা বসন্ত যেখানে মীরাহীন ছিল সেখানে আর কয়েকটা দিন সময় দিলে মন্দ কি? এই কয়েকদিনে না হয় ভাব ঝুমুক দুজনের, প্রেম হোক, প্রেমালিঙ্গন হোক। মীরার প্রতি যেমন রাইফের টান, তার প্রতিও মীরার টান তৈরি করা আবশ্যক লেগেছে রাইফের। অবশ্য যথেষ্ট সফলও হয়েছে সে। গতকাল অর্থাৎ দুর্ঘটনার সময় মীরার মুখশ্রী হতে কণ্ঠনালীতে নিজের জন্য যে আতঙ্কিত রূপ দেখেছে সে, তাতেই প্রকাশ পায় মীরার অস্তিত্ব জুড়ে এখন শুধুই রাইফের বসবাস। রাইফের প্রতি ভালোবাসা কিংবা ভালো লাগা সমূহ ইন্ট্রোভার্ট স্বভাবের মেয়েটা সহজে প্রকাশ করতে পারে না। শুধু এই যে এক বাহুতে আবদ্ধ হয়ে আছে মেয়েটা, চাইলে রাইফ এক লহমাই পুরোপুরি নিজের করে নিতে সক্ষম। কিন্তু মীরার অনুভূতিগুলো এতে ফিকে হতে পারে কিছুটা। এক বিন্দু ফিকে হতে দিতে ইচ্ছুক নয় সে। সঠিকক্ষণ যে খুব নিকটে তার রাইফ জানে।
এতদিন যখন অপেক্ষা করতে পেরেছে, সেখানে অসুস্থ মীরার সুস্থ হয়ে ওঠা পর্যন্ত আর একটু অপেক্ষা করাই যায়। সে পর্যন্ত না হয় ছুটিয়ে প্রেমই করুক দুজনে। পেছন দিয়ে আগলে রাখা রাইফের হাতটা মীরার পিঠের ক্ষততে হালকা করে ছুঁয়ে দিল। শান্ত স্বরে মোলায়েম কণ্ঠে শুধালো, ব্যথা আছে? মীরা উপর নিচ মাথা নাড়ল শুধু। রাইফেরই সামান্য স্পর্শ মীরার শিরা উপশিরায় শিহরণ জাগায়। কেঁপে তুলে ক্ষণে ক্ষণে। রাইফ হাতের কফি মগটা পাশের টেবিলে রাখলো। পুরুষালী ভরাট কণ্ঠটা শীতল কণ্ঠে শোধালো, মীরা, একা থাকতে পারবা না? হঠাৎ রাইফের এমন প্রশ্নে বিস্ময় প্রকাশ করলো মীরা। প্রশ্নের জবাব না দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন? একা কেন থাকবো? ইমার্জেন্সি অফিসিয়াল কাজ পড়ে গেছে মীরা। 4 দিনের জন্য ঢাকা যেতে হবে, খুব ইম্পর্টেন্ট। জরুরি না হলে এই অবস্থায় তোমাকে এভাবে রেখে যেতাম না। উত্তর শুনে মীরা রাইফের এতক্ষণ ধরে আলমারি থেকে কাপড় চোপড় বের করার ব্যাপারটা বুঝলো, সাথে একা থাকতে বলা কথাটা। শরীর যেমন মীরার খারাপ, তেমন রাইফেরও তো খারাপ। লোকটার মাথার পেছনে পাওয়া আঘাতটা যে অনেকাংশে ফুলে জখম হয়েছে, নীলচে বর্ণ ধারণ করেছে পুরোটাই। মীরা মিনমিন করে প্রশ্ন সূচকে বলল, শুধু আমার কথা চিন্তা করছেন, আপনার কথা ভাবছেন না কেন? আপনার শরীরটাও তো ভালো না, এই অবস্থায় আপনার যাওয়াটা উচিত হবে না। মীরার কথায় স্পষ্ট রূপে রাইফের জন্য উৎকণ্ঠা প্রকাশ পাচ্ছে। ক্ষণিকের মাঝে ভালো লাগার আবেশ ছড়িয়ে গেল রাইফের হৃদয় জুড়ে। ঠোঁটের কোনায় মুচকি হাসি ফুটিয়ে শুধালো, চিন্তা হচ্ছে? সাথে সাথে মীরার নিঃসংকোচ দ্বিধাহীন জবাব। হুম। অর্ধাঙ্গিনীর এই ছোট্ট জবাবে রাইফের মুখের মুচকি হাসি বিস্তৃত হলো। জড়িয়ে ধরে রাখা হাতটা দিয়ে নিজের কাছে আরেকটু চেপে নিল। দীঘল কালো কেশরাশিগুলো লম্বা বেনি করে রাখা মীরার মাথায় ছোট্ট করে চুমু এঁকে দিল রাইফ। গাঢ় কণ্ঠে বলল, ভালো লাগছে, সত্যি ভীষণ ভালো লাগছে। আমার জন্য চিন্তা করার মানুষ বেড়েছে, 1 থেকে আজ 2 হয়েছে। 10টার বাস। ঋষভোধ সেরে গন্তব্যের উদ্দেশ্যে তৈরি হয়েছে রাইফ। কালো রঙের টি শার্টের সাথে জিন্স পরেছে লম্বা চওড়া পুরুষটি। শেষ সময় নিত্যদিনের ব্যবহৃত পারফিউমটা দিয়ে নিল। পানি ভর্তি ছোট্ট মাম পটটা এনে রাইফের ব্যাগে দিয়ে দিল মীরা। রাইফ এগিয়ে এলো তার দিকে। কেন যেন আজ মীরাকে রেখে যেতে ইচ্ছে করছে না রাইফের। কলিগরা সাথে না থাকলে নিশ্চিত সাথে করে নিয়ে যেত। পিছু ফিরে রাইফকে দেখে বলল মীরা, চার্জার আর পাওয়ার ব্যাংকের সাইডে, মেডিসিন এখানে, আমি মামপট এখানে। আর তুমি কোথায়? রাইফের মুখে হুঠাৎ অন্যদিকে মোড় ঘুরিয়ে বলা কথাটা শুনে মীরা স্তব্ধ হয়ে গেল, তবে ঘাবড়ালো না। এতক্ষণ বসে থাকা মীরা উঠে দাঁড়ালো। এতদিনের গুটিয়ে থাকা মীরা সাহসিকতার পরিচয় দিয়ে 1 পা এগিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়ে থাকা রাইফের বুকের বাঁ পাশে কোমল হাতটা রাখলো। রাইফের তীক্ষ্ণ চোখে চোখ রাখতে চেয়েও পারল না। খুব নিকটে দাঁড়িয়ে থাকা সুপুরুষটির গলায় দৃষ্টি আবদ্ধ করে নিচু আওয়াজে বলল, এখানে আমি আছি, ঠিক এখানে, খুব যত্নে সাবধানে যাবেন। এখানে রাখা আমি তাকে যেভাবে পাঠাচ্ছি সেভাবেই ফেরত আসবেন। রাইফ অবাক হলো অনেক। ভেবেছিল হয়তো এবারও তার থেকে পালাতে চাইবে মীরা, কিন্তু ভুল প্রমাণিত করে কি দারুণ কয়েকটা বাক্য উচ্চারিত করলো। রাইফ বুকে মাথা রেখে মীরার ক্ষত হাতটা আলতো করে নিজের হাতে নিল সতর্কতার সহিত। ছোট করে অধরের পরশ দিতে ভুলল না। একবার দিয়ে কেন যেন মনটা ভরল না রাইফের। পুনরায় অধর ছুঁয়ে চুম্বন নেকে দিল মীরার হাতের উল্টো পিঠে। নিচু করে রাখা মীরার মুখ আরো নিচু হয়েছে রাইফের ক্ষুদ্র সংস্পর্শে। অপর ব্যক্তিটির উপর শুধু নিজের অবস্থান দৃঢ় করলে তো হবে না, নিজের উপর অপর ব্যক্তিটির অবস্থানও দৃঢ় করার সুযোগ দিতে হবে। রাইফও ঠিক তাই করলো। একত্রিত করা দুজনের হাত দুটোর মধ্যে উপরে রয়েছে মূলত মীরার হাত। সুকৌশলে ধরে রাখা মীরার হাত হালকা ঘুরিয়ে রাইফ নিজের হাতের উল্টো পিঠ উপরে আনলো। শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মীরার প্রতিক্রিয়া দেখার জন্য। ফ্লোরে দৃষ্টি নিবদ্ধ করা মীরা তড়িৎ গতিতে সচকিত দৃষ্টিতে তাকালো রাইফের পানে। সেকেন্ডের ব্যবধানে নজর সরিয়েও নিল সে। রাইফের এমন কাজের অর্থ বুঝতে সময় লাগলো না বুদ্ধিমতী নারীর। পরবর্তী সময়ের কথা চিন্তা করেই ঘামতে শুরু করলো। হৃদস্পন্দন স্বাভাবিক থেকে ক্রমশ অস্বাভাবিক হতে শুরু করলো। সময় গড়ালো মিনিট খানেক। রাইফ একইভাবে নিজের হাতের উল্টো পিঠ উপরে রেখে নিষ্পলক চোখে তাকিয়ে। রাইফের সারা শব্দ আশা করেছিল মীরা, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে ধীরে ধীরে মুখাবয়ব উপরে তুলল। সম্পূর্ণ দৃষ্টি দিল অনড়ভাবে দাঁড়িয়ে থাকা রাইফের উজ্জ্বল শ্যামবর্ণের মুখাবয়বে। এক নিমিষে বুঝতে পারল আজ আর কোনোভাবেই রক্ষে নেই লোকটার থেকে। রাইফ যতটা স্বাভাবিক, মীরা তার সম্পূর্ণ বিপরীত। এক আকাশ পরিমাণ লজ্জা আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে তাকে। রাইফের ঘাইল করা চাহানি ভেদ করে কিছুতেই আগাতে পারছে না পরবর্তী পদক্ষেপের জন্য। শুষ্ক ওষ্ঠজোড়া ঝিবা ডগার সাহায্যে ভিজিয়ে বাম হাতটা ঊর্ধ্বে তুলল সে।
ধীরে ধীরে কোমল হাতটা রাইফের চক্ষুদয় উপর রাখলো, নিজেকে আড়াল করলো রাইফের নিষ্পলক চাহানি হতে। রাইফের হাতে আবদ্ধ হওয়া ডান হাতটা টেনে আনলো নিজের কাছে। কাপা কাপা গোলাপি অধর ছুঁয়ে দিল পুরুষালী হাতের উল্টো পিঠে। তাৎক্ষণিক এক প্রস্থ হাসি ফুটল রাইফের ঠোঁটে। লজ্জায় পালিয়ে যাবে মীরা এমন সময় তাড়াহুড়ো করে বলে উঠল সে, আরেকবার মীরা, আরেকবার প্লিজ, শুধু একটাবার। বুকের ভেতর ডামাডোল বাঁচতে থাকা মীরা থমকে গেল। রাইফেল এমন আকুতি ভরা কণ্ঠে পিঠের শীতদানায় শীতল স্রোত বয়ে গেল। এবার আর ঠোঁট কাঁপছে না মীরা। রাইফের চোখের উপর ধরে রাখা হাত থেকে শুরু করে পুরো শরীর কাঁপছে। এমন অনুভূতি যেন আজ মীরাকে অবশ করে তুলছে। এর থেকে যত দ্রুত সম্ভব রেহাই পাওয়া উচিত। দেরি করল না মীরা। রাইফের হাতে পুনরায় অধর ছোঁয়াতে মুখ এগিয়ে আনবে এমন সময় উচ্চ স্বরে রাইফকে ডেকে ওঠা রাজিয়া বেগমের কণ্ঠস্বর ভেসে আসলো। চমকে উঠল মীরা। দ্রুততার সহিত হাত ছাড়িয়ে নিয়ে পেছন ফিরে বদ্ধ দরজার দিকে তাকালো। রাইফের হাস্যোজ্জ্বল মুখ হতে হাসি উড়ে গেল মায়ের আচমকা ডাকে। হতাশ গলায় দাঁতে দাঁত চিবিয়ে বলল, ডাকার আর সময় পাইলে না আম্মা, এমনিতেই লেট লতিফ হয়ে পড়ে আছি। তোমার পুত্রবধূর কাছ থেকে একটু তো আদর যত্ন নিতে দাও। এতক্ষণে লজ্জা মিশ্রিত অনুভূতির পূর্ণ মীরা শব্দ করে হেসে দিল রাইফের মৃদু আওয়াজে বলা কথা শুনে। ধীরে ধীরে সেই হাসি বিস্তার হলো। নিয়ন্ত্রণ আনার চেষ্টা করার পরেও নিয়ন্ত্রণে আনতে পারছে না বাদ ভাঙা হাসিটুকু। রাইফ শান্ত এবং স্থির। বিছানায় রাখা ব্যাগটা কাঁধে নিয়ে চলে যাওয়ার আগ মুহূর্তে মীরার হাস্যোজ্জ্বল মুখে টুক করে অধর ছোঁয়ালো আচমকা। মিষ্টি চুম্বনে সিক্ত করলো মীরার গোলাপে আভাযুক্ত ফর্সা গাল। পরপর কেটে গেছে 3 দিন। 2 দিন হলো স্বামী এবং শাশুড়ির অনুমতিতে আপন নিরে ফিরে এসেছে মীরা। অনেকদিন পর মেয়েকে কাছে পেয়ে শওকত রহমান যেন এক টুকরো চাঁদ হাতে পেয়েছে। চোখের আড়াল হতে দিচ্ছে না কিছুতে। একটু এদিক সেদিক গেলেই রাশভারী বয়োজ্যেষ্ঠ লোকটা আম্মাজান আম্মাজান, কই গেল আমার আম্মাজান বলে ডেকে ওঠেন। এই তো কিছুক্ষণ আগে শাশুড়িকে এক পলক দেখতে 5 তলায় গিয়েছিল মীরা। তার অনুপস্থিতিতে পুরো বাসা শুদ্ধ খুঁজে বেরিয়েছেন তিনি। স্বামীর এমন কার্যকলাপে বিরক্ত হয়ে খাদিজা বেগম যখন বললেন মীরা উপরে গেছে, তখনই ক্ষান্ত হয়েছেন। মসজিদ হতে মাগরিবের সালাত আদায় করে মাসে ফিরতে শওকত রহমান ওকে দিলেন মেয়ে রুমে। দরজা খোলা তাই নক করার প্রয়োজন বোধ করলেন না। বিছানার মাঝ বরাবর বসে আছে মীরা। তার চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো শাড়ি, সুতি, জামদানি, টাঙ্গাইল শাড়ি, আরো কত কি। বেশিরভাগ শাড়ির রং সাদা, সবুজ কিংবা ঘিয়ে। মেয়েকে এক পলক দেখে শওকত রহমান গলা খাঁকারি দিয়ে রুমে প্রবেশ করলেন। পিতার পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে নুয়ে রাখা মাথাটা তুলে মীরা সামনে তাকালো। চোখে চোখ পড়তে মিষ্টি একটা হাসি ছুড়ে দিল প্রাণপ্রিয় আব্বাজানের জন্য। সালাম বিনিময় করে বাবাকে বসার ব্যবস্থা করে দিতে বিছানা হতে কিছু শাড়ি সরিয়ে একপাশে রাখলো মীরা। রাজভারী প্রবীণ জ্ঞান সম্পন্ন মানুষটি মেয়ের কাছাকাছি এসে বসলেন। গাম্ভীর্যপূর্ণ চেহারায় সুন্দর একটা হাসি ফুটিয়ে বললেন, কি করছে আমার আম্মাজান? দাদি জানের শাড়িগুলো গোছাচ্ছি আব্বাজান, অনেকদিন তোলা ছিল, আজ রোদে দিয়েছিলাম, ভাঁজ করা শেষ হলে আলমারিতে রাখবো। রেখে আর কি হবে, আম্মাজানের অনুপস্থিতিতে এগুলো সব তো আপনারই, সাথে নিয়ে যাবেন, মাঝে মাঝে পড়বেন। মীরার মুখে মিঠে হাসিটা ফুটে উঠল আবারও। শুধু শাড়ি কেন, বেঁচে থাকাকালীন পুরুষ মানুষটাই যে তার ছিল। হাসির আড়ালে চাপা দীর্ঘশ্বাসটা বুকের মাঝে চাপা রেখে হালকা বেগুনি রঙের একটা শাড়ি নাকের কাছে নিয়ে আঁখি পল্লব বন্ধ করে লম্বা একটা শ্বাস গ্রহণ করলো মীরা। রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করলো নূরজাহান বেগমের শরীরের মমতাময়ী ঘ্রাণ। শাড়িটা শওকত রহমানের হাতে দিয়ে হাসি হাসি মুখে বলল মীরা, দাদি জান আমাদের সাথেই আছে তাই না আব্বাজান? এই যে দেখেন কত গভীর ঘ্রাণ, এখনো ঠিক আগের মতোই। শওকত রহমানের আদলখানি মলিন হলো কিছুটা। নিজের মেয়ের মাঝে মায়ের প্রতিচ্ছবি দেখতে পেলেও মায়ের শূন্যস্থান যে কখনোই পূরণ হবার না। সময়ের তালে তালে বয়স বাড়লেও মাতৃস্নেহের জন্য তার মন কাঁদে মাঝে মাঝে। ভেতরের হাহাকারটা আড়াল করলেন মীরার থেকে। শাড়িটা আলতো হাতে ছুঁয়ে বুকে চেপে ধরলেন। মায়ের স্নেহময় কোলটাকে অনুভব করলেন সংকোপনে। অনেকগুলো ভাঁজ করা শাড়ি থেকে গাঢ় সবুজ কালো রঙের সংমিশ্রণে সুতোর বুননে কারুকার্য খচিত জামদানি শাড়িটা হাতে নিলেন। মীরার নেই তিনিও নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিলেন। আগের থেকে কমে গেলেও মায়ের সে পরিচিত ঘ্রাণ ঠিকই বুঝতে সক্ষম হলেন তিনি। আম্মাজান। শাড়ি ভাঁজ করতে থাকা মীরার ব্যস্ত হাত থেমে গেল বাবার ডাকে। শাড়িতে নিবদ্ধ থাকা নজরও ঘুরে গেল আব্বাজানের দিকে। চোখে চোখ পড়তে শওকত রহমান এক গাল হেসে বললেন, নেন, এই শাড়িটা আলাদা করে রাখেন, সময় করে একদিন পরবেন, ভালো লাগবে। মীরা হাসি মুখে বাবার হাত থেকে শাড়িটা নিল। শওকত রহমান আরো বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে তবেই প্রস্থান করলেন রুম থেকে। মধ্যরাত্রি, পিনপতন নীরবতা চারিদিকে। গভীর ঘুমে আচ্ছন্ন মীরার ঘুম ভাঙল আকস্মিক কলিং বেলের উচ্চ শব্দে।
একবার, হ্যাঁ একবারই বেজেছে। কে আসলো এত রাতে? গভীর ঘুম ভাঙার ফলে বিরক্তির সহিত চিন্তার সূক্ষ্ম ভাঁজও ফুটে উঠেছে কপালে। কান খাড়া করে আরেকবার কলিং বেলের শব্দের জন্য অপেক্ষা করতে থাকলো মীরা। না, আর বাজছে না। বুক অবধি জড়িয়ে রাখা কাঁথাটা মাথা অবধি টেনে চোখ মুখ ঢেকে নিল। নয়ন ঝোড়া বন্ধ করে যখনই ঘুমের জন্য প্রস্তুতি নিয়েছে তখনই পুনরায় উচ্চ আওয়াজে কলিং বেল বেজে উঠল পরপর 2 বার। থরফর করে উঠে বসলো মীরা। পাশ হতে মুঠোফোনটা হাতে নিয়ে দেখলো রাত 1টা বাজতে মাত্র 5 মিনিট বাকি। আম্মা কিংবা আব্বাজানকে ডেকে তুলে দেখা উচিত কে এসেছে। চোখ কচলে ঠান্ডা ফ্লোরে পা রাখলো গমনের উদ্দেশ্যে। 3 তলা সদর দরজার সামনে অস্থির ভাবে পায়চারি করছে রাইফ। শুধু বাহিরটাই তার অস্থির না, সেই সাথে ভেতরটাও তুফানের ন্যায় অস্থির। অফিসিয়াল কাজে 4 দিনের জন্য ঢাকা গেলেও আগেভাগে কাজ শেষ হওয়াতে 3 দিনের মাথাতেই বাসায় ব্যাক করেছে সে। অনেক রাতে ফিরেছে বলে আর ফোন করে জানায়নি মীরাকে। জার্নি করে এসেছে, একেবারে সকালেই না হয় দেখা করবে। কিন্তু বিপত্তি ঘটেছিল ঘুমাতে গিয়ে। এপাশ ওপাশ করেও রাইফ ঘুমাতে পারছিল না কিছুতে। মীরাকে স্মরণ হচ্ছিল বারবার। ঘড়িতে ঘন্টার কাঁটা তখন 12টার ঘরে আর মিনিটের কাঁটা 45-এ। রাত্রি 12টা বেজে 45 মিনিট। এখন মীরাকে আনতে যাওয়ার উপযুক্ত সময় না। 7-5 ভেবে বেপরোয়া মনটাকে যা খুশি তাই বুঝ দিয়ে নাকে মুখে বালিশ চাপা দিয়ে ঘুমানোর চেষ্টা রত রাইফ পুনরায় ব্যর্থ হলো। না, থাকা যাচ্ছে না নিদ্রাহীন ভাবে শুয়ে থাকতে। পিঠটা টনটনে ব্যথা করছে তার। সোজা উঠে বসলো সে। এভাবে নিজেকে শাস্তি দেওয়ার কোনো মানেই দেখছে না রাইফ। নিজের বউ, নিজের শ্বশুর বাড়ি, রাতার বিরাত আছে নাকি? যখন মন চায় তখনই যেতে পারবে। সেই মুহূর্তে কি হলো কে জানে। আগামাথা কার কিচ্ছুই তখন ভাবেনি রাইফ। ফটাফট উঠে লম্বালম্বি চেক চেক সাদা কালো শার্ট গায়ে জড়িয়ে ছুটে এসেছে শ্বশুর বাড়ির 3 তলা সদর দরজায়। এখানে আসার পরপরই মনে হচ্ছিল বিশাল একটা ভুল কাজ করে ফেলেছে সে। ফোনটা সাথে আনা উচিত ছিল। ফোনটা সাথে থাকলে এভাবে আর ঘর শুদ্ধ মানুষকে কলিং বেল চেপে জাগাতে হতো না। একটা কল করেই মীরাকে ফুট করে বেরিয়ে আনা যেত। থাকো সব, এসে যখন পড়েছে তখন আর ফিরে যাবে না সে, বউকে সাথে নিয়ে যাবে। একবার কলিং বেল চেপে দাঁড়িয়ে থাকা রায় অধৈর্য হয়েছিল কারো সারা শব্দ না পেয়ে। কত ঘুম ঘুমাই রে বাবা, 3 জন মানুষের একজনও সজাগ পাচ্ছে না। ধৈর্য আর বাদ মানেনি তার। পরপর 2 বার কলিং বেলের সুইচ চেপে ক্ষান্ত হলো সে। সেকেন্ড 10-এর মাঝে অবশেষে রাইফের ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়ে দরজা খুললেন খাদিজা বেগম। ঘুম কাতুরে মধ্যবয়সী মহিলার চোখে মুখে বিস্ময়ের ছাপ। রাইফকে দেখে মুখে জোরপূর্বক হাসি টেনে দরজা থেকে সরে গিয়ে বললেন, এত রাতে রাইফ, আসো ভিতরে আসো, কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা তো হয়েছে, অবশ্যই হয়েছে, কেন হবে না? নতুন বউ ছাড়া এই রাইফের অসুবিধা তো হবে, এটাই স্বাভাবিক। উল্টো অসুবিধা না হওয়াটাই অস্বাভাবিক। রাইফ অগ্রসর হলো, প্রবেশ করলো বাসার ভেতর। মীরা রুমের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আম্মা, অসুবিধা একটু হয়েছে। মীরা কই? প্রশ্নটা করে বুঝতে পারলো প্রশ্নটা করা উচিত হয়নি। মীরা এত রাতে কোথায় আর থাকবে? স্বামী কাঙ্গার করবে, 2 চোখের ঘুম কেড়ে নিয়ে নিজে আরামে ঘুমাচ্ছে নিশ্চয়ই। ছটফট করতে থাকা রাইফের মতিগতি বোঝার চেষ্টা করছেন খাদিজা বেগম। এতদিন হলো জামাতা হয়েছে, ছেলেটার এমন আচরণ যে আজকেই প্রথম। কেমন যেন অদ্ভুত আচরণ। দাঁড়িয়ে কেন, বসো। কখন আসছো ঢাকা থেকে? এই তো একটু আগে। কথাটা বলে উচ্চ স্বরে মীরা নাম ধরে ডেকে উঠল রাইফ। তার ধৈর্য আর কুলালো না সত্যি। এতক্ষণ তো চলে আসার কথা। মীরা ঘুম কাতরে ঠিক আছে তাই বলে এতটা? রাইফের ডাক কি তার কানে যাচ্ছে না? আজব ব্যাপার স্যাপার। খাদিজা বেগম রাইফের এমন আচরণের কুল কিনারা পাচ্ছেন না কিছুতে। অস্বস্তিমূলক ভঙ্গিতে শুধালেন, রাইফ বাবা, এত রাতে কোনো কিছুর কি দরকার? হ্যাঁ দরকার তো আম্মা, মীরাকে দরকার। একটু ডেকে দেন না প্লিজ। এত লেট করছে কেন আসতে? পরপর কয়েকবার কলিং বেলের শব্দ এবং শেষে নিজের নাম রাইফের কণ্ঠে শুনতে মাত্র ফ্লোরে পা রাখা মীরা কোন রকম লাইট জ্বালিয়ে ধরফর করে দৌড়ে নিজ রুম হতে বাইরে এসেছে। কিন্তু রাইফের মুখে মীরাকে দরকার কথাটা শুনে চলমান পদক্রম স্লথ হলো। এভাবে কেউ শাশুড়িকে বলে নাকি যে তার মেয়েকে দরকার? দিন দিন লোকটা কেমন লাগামহীন হয়ে যাচ্ছে। মায়ের সামনে রাইফের মুখে এমন কথাই লজ্জা পেল খানিক। স্বামীটাকে যতটা উৎসাহের সহিত ছুটে এসেছিলেন ততটাই নিভে গেল রাইফের শেষ কথাটুকু শুনে। পায়ের আওয়াজে মীরার দিকে তাকালো রাইফ। পরিচিত সেই হাসিটা দিয়ে তাকিয়েছে সে, কিন্তু মীরার এমন রূপ তার জান কবজ করে নিল যেন। মোচড় দিল ছোট্ট বক্ষ পিঞ্জর। চক্ষুদায় কোটর ছিঁড়ে বাইরে আসবে যে কোনো সময়। অবাকের চরম পর্যায়ে পৌঁছে ঠোঁট জোড়াও ফাঁক হয়েছে কিঞ্চিত। সবুজ রঙের শাড়িতে মীরাকে সবুজ শ্যামল প্রকৃতির থেকেও যেন সুন্দর লাগছে রাইফের কাছে। ঘুম থেকে ওঠা মীরার ফোলা ফোলা তৈলাক্ত চোখ মুখ সদ্য বৃষ্টিতে ভেজে দুর্বাঘাসের মতোই স্নিগ্ধ লাগছে। রাইফের নিশালো দৃষ্টি মীরাকে আড়ষ্ট করলো বেশ। লোকটা কি ভুলে গেল না কি এখানে তার শাশুড়িও আছে?
মীরা নিজেই এগিয়ে এলো। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে নজর এদিক সেদিক ঘুরিয়ে শুধালো। কখন এসছেন? মীরা রূপের মোহে আচ্ছন্ন হওয়া রাইফ যন্ত্রে নেই জবাব দিল। অনেকক্ষণ। মীরা রাইফের এমন জবাবে এবার সত্যি বিপাকে পড়ল। ধ্যান ভাঙাতে এসে নিজে রাইফের এমন নেশাময় চাহনিতে কাবু হচ্ছে। খাদিজা বেগম মীরার দিকে তাকিয়ে রাইফকে ঘরে নিয়ে যেতে আদেশ করলেন। ব্যাস, ধ্যান ভাঙলো রাইফের। ঝটপট উঠে দাঁড়ালো সে। মীরার হাতটা খপ করে ধরে খাদিজা বেগমের দিকে তাকিয়ে এক গাল হেসে বলল, মীরাকে নিতে আসছিলাম, নিয়ে যাচ্ছি, চিন্তা করবেন না। এখন সব ঠিকঠাক আম্মা, ঘুমান। কথাটা বলে মীরার দিকে তাকালো রাইফ। কণ্ঠস্বর কিছুটা চেপে মৃদু আওয়াজে বলল, কি দেখছো? আসো, কি করব বলো? তোমাকে ছাড়া ঘুম আসছিল না তো। দিন দিন কেমন বাজে অভ্যাসে পরিণত হচ্ছ। ভালো ভালো, এভাবেই থেকো, পরিবর্তন করার প্রয়োজন নেই একটুও। খট করে শব্দ তুলে বন্ধ হলো সদর দরজা। খাদিজা বেগমের চোখের আড়াল হলো রাইফ আর মীরা। মধ্যরাত্রে মেয়ে এবং মেয়ে জামাতার গমনপথ অনুসরণ করে বদ্ধ দরজাতে চেয়ে আছেন তিনি। হঠাৎ পেছন থেকে কারো স্পর্শ পেয়ে চমকে উঠলেন খাদিজা বেগম। এক কদমে সরে গিয়ে পিছু ফিরে দেখলেন স্বামী শওকত রহমান দাঁড়িয়ে। সদ্য ঘুম থেকে জাগ্রত হয়েছেন বলে চোখ কচলে যাচ্ছেন বারংবার। লম্বা একটা হাই তুলে ঘুমের রেশ কাটিয়ে খাদিজা বেগম শুধালেন, এখানে কি করছেন? ভয় পাইছি অনেক, যান ঘুমান। কে আসছে? রাইফ চলেও গেছে, মীরাকে নিতে আসছিল। উৎকণ্ঠিত হলো শওকত রহমান। শুধালেন, এত রাতে কি হলো আবার? কিছু হয়নি, রাইফ আমাকে ঘুমাতে বলছে, আপনি ঘুমান, চলেন। কথা সমাপ্ত করে নিজস্ব রুমের দিকে হাঁটা ধরলেন খাদিজা বেগম। রাইফের পাগলামি তিনি ঠিকই বুঝতে পেরেছেন। মিটিমিটি হাসছেন। মেয়েকে যে সুপাত্রের হাতে দিতে পেরেছেন সেটা ভেবে খুশিও হলেন। স্ত্রীর কথা রাগামাথা কিছুই বুঝতে না পেরে ওভাবেই দাঁড়িয়েছেন শওকত রহমান। স্বামীর কোনো সাড়া শব্দ না পেয়ে পিছে ফিরলেন খাদিজা বেগম। কণ্ঠ উঁচু করে তাগদা দিয়ে বললেন, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসেন, শুধু শুধু চিন্তা করছেন, কিছু হয়নি। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মোজাইক করা সিঁড়ির ধাপগুলো একের পর এক ক্রমান্বয়ে গুটি গুটি পায়ে রাইফের পেছন পেছন অতিক্রম করছে মীরা। কিছুক্ষণ আগে ঘুম থেকে ওঠার ফলে মাথা কিছুটা ভার হয়ে আছে তার। টালমাটাল ঘুম কাতুরে মীরা রাইফের সাথে পা মিলাতে সক্ষম হচ্ছে না, তাই পিছিয়ে গেল খানিকটা। অধৈর্য রাইফের পছন্দ হলো না মীরার ধীর গতিতে হাঁটা। নিজের পা দুটো থামালো, ঘাড় ঘুরিয়ে পিছু ফিরল। হঠাৎ রাইফের পা স্থির হওয়াতে নিজের দিকে তাকিয়ে সাবধানতা অবলম্বন করে হাঁটতে থাকা মীরা মাথা উঁচু করে পূর্ণ দৃষ্টিতে তাকালো রাইফের দিকে। লোকটার চোখ দুটো অন্যান্য দিনের তুলনায় আজ বেশ লালচে বর্ণ ধারণ করেছে। চৌকস চেহারাটাতেও ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। জার্নি এবং রাত জাগার ফল এটা। আচ্ছা, এটা মীরাবিহীন থাকার ফল বললে কি ভুল হবে? ভুল হলেও কিছুটা সঠিক তো হবে। এই যে রাইফের আগামীকাল ফেরার কথা থাকলেও আজকেই ফিরলো, কারণ তো মীরাই। আবার ঘুমানোর জন্য বারবার চেষ্টারত রাইফ মধ্যরাত অব্দি নিয়ে ঘুম কাটালো, সেটা তো মীরার জন্য। তবে হাত বাড়িয়ে মীরার কোমল একটা হাত মুঠোয় নিল রাইফ। নিজের সাথে তাল মিলিয়ে হাঁটতেই পন্থায় উত্তম মনে হলো। অস্থির চিত্তে দ্রুত পদে হাঁটতে থাকা মানবটার সাথে মীরা তাল মেলাতে পারল না, তবুও পেছনেই পড়ে রইল। ধবাধব বড় বড় কদমে হাঁটতে থাকা রাইফ মীরার হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে। মাত্র শুকিয়ে আসতে শুরু করা হাতের ক্ষততে চাপ লাগায় মৃদু আর্তনাদ করে উঠল মীরা। দাঁড়ালো, মিনমিন করে পড়ল, আস্তে হাঁটুন না, হাতে ব্যথা পাচ্ছি তো। রাইফ থামলো। মীরার হাতের কথা তো একদমই ভুলে গিয়েছিল সে। সাথে সাথেই ছেড়ে দিল কোমল হাতটা। সরু দৃষ্টিতে সামনে রমণীকে এক নজর দেখে 3 সিঁড়ি পিছিয়ে গেল মীরাকে অতিক্রম করে। এতক্ষণ যাবৎ সামনে থাকা সুঠামদেহী মানুষটা এখন ঠিক মীরার পেছনে ঠাই দাঁড়িয়ে। মীরার হাতের দিকে তাকিয়ে শান্ত গলায় শুধালো রাইফ, বেশি ব্যথা পাইছো? কিছুটা। মীরার উত্তর দিতে দেরি রাইফের মীরাকে কোলে নিতে দেরি হলো না। মীরা কিছু বোঝার আগে আকস্মিক পাঁজাকোলা করে ছোট্ট দেহটাকে শূন্যে তুলে নিয়েছে সে। রাইফের হঠাৎ এমন কার্যে মীরার ছোট্ট হৃদয় কেঁপে উঠল। হতভম্ব হলো, পড়ে যাওয়ার ভয়ে দুহাতে রাইফের গলা আঁকড়ে ধরল। ভয় তো কাটল, কিন্তু লজ্জার চাদর মারাত্মকভাবে জড়িয়ে নিল মীরাকে। সবুজ শাড়ি পরিহিত মীরার ঘুম কাতুরে ফর্সা মুখাবয়বে ফুটে উঠল লজ্জা মিশ্রিত মুচকি হাসি। মুখ লুকালো রাইফের থেকে। সুপুরুষটির গলার কাছে থাকা মীরার লাজুক মুখশ্রী নত হলো। থুতনি ঠেকল নিজ বুকে। রাইফকে শক্ত করে আঁকড়ে ধরে থাকা মীরা কাপা কাপা কণ্ঠে নিচু আওয়াজে শুধালো, কি করছেন? কি করছি? ঠোঁট ফুলিয়ে আদুরে কণ্ঠে বলল মীরা, এইভাবে কেউ কোলে নেয়? কেউ দেখে ফেললে কি হবে? কি আর হবে? যে দেখবে তার হিংসে হবে। খাওয়া দাওয়া করো না ঠিক মতো? এত পাতলা কেন তুমি? 30 কেজিও মনে হচ্ছে না।
গাল ফুলালো মীরা। সবসময় ওনার বাঁকা বাঁকা কথা, কোথায় 50 কেজি আর কোথায় 30, গুনে গুনে 20 কেজি ডিফারেন্স। লোকটা সবকিছু ভালো হলেও আইডিয়া ভালো না। 5 কেজি ডিফারেন্স হলে মানা যেত, তাই বলে এত? দ্রুত পায়ে হাঁটতে থাকা রাইফের 2 পা স্লথ হলো 5 তলার দরজার সামনে এসে। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে মীরা রাইফের কোল হতে নামার জন্য একটু ঝটফট করতে রাইফ শক্ত করে চেপে নিল বুকের সাথে। চোখ রাঙালো। উস্খুস করতে থাকা মীরা মুহূর্তেই দমে গেল, চুপটি করে রয়ে গেল ওভাবে। নিজের বাসার দরজা খুলতে গিয়েও কি মনে করে আর খুলল না রাইফ। পা বাড়ালো ছাদের দিকে। রাইফের দিক পরিবর্তন মীরার চোখে পড়লো। রাইফের ভুল হচ্ছে ভেবে তড়িঘড়ি করে বলল, বাসার দরজায় আমরা 5 তলায়, উপরে যাচ্ছেন কেন? মীরার প্রশ্ন শুনে রাইফ রহস্যময় একটা হাসি ঠোঁটের কোণে ফুটিয়ে বলল, তোমাকে মেরে ফেলতে। সত্যি? মীরার কণ্ঠে বিস্ময়ের ছাপ। এতক্ষণে ব্যস্ত পায়ে হাঁটতে থাকা রাইফ ধীর পায়ে হাঁটছে। একটু আগেও তার মাঝে যে পরিমাণ ব্যস্ততা ছিল তার এক বিন্দু ছিটে ফোটাও নেই এখন। এই পথ পাড়ি দেওয়ার নেই কোনো তাড়াহুড়ো। ধীরে ধীরে রাইফের হাসি দীর্ঘ হলো, তবু আগের নেই রহস্যময় ভাবেই বলল, সত্যি না হলে কি এমনি এমনি এত রাতে তোমাকে তুলে আনি? ভাবো মীরা, ভাবো, চিৎকার চেঁচামেচিও করতে পারো। বুদ্ধিমতী মীরা ঘাবড়ালো না। রাইফের রহস্যময় হাসিটাই অনুকরণ করে নিজের মুখে ফুটে তুলল। কণ্ঠ স্বাভাবিক রেখে আত্মবিশ্বাসের সাথে বলল, আচ্ছা, আপনি তাহলে পৃথিবীর মানুষ যে কাউকে খুন করতে তাকেই কোলে করে নিয়ে যাচ্ছেন যেন হাতে ব্যথা না পায়। ব্যাপারটা ঘেটে গেল না? সিঁড়ির এক একটা ধাপ অতিক্রম করা রাইফ মীরার বুদ্ধিদীপ্ত জবাবে পুনরায় মুচকি হাসলো। মিটিমিটি হাসি ঠোঁটের কোণায় ফুটিয়ে বলল, প্রেমের মরাই মারবো তোমায়, আমার স্পর্শে অথবা গাঢ় চুম্বনে। কাউকে মারার পূর্বে যেমন ছুরিতে শান দেওয়া দরকারি, বউকে প্রেমাসিক্ত করতে কোলে নেওয়া জরুরি। বলতে পারো প্রথম ধাপ এটা, যেটাতে আমি পাশ করেছি অলরেডি। রাইফের কথা শুনে বিস্ফোরিত নেত্রে একধানি তাকিয়ে মীরা। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে কেন এভাবে? বলে কি লোক? এই ছিল তাহলে ওনার মনে? অবাকের চরম পর্যায়ে পৌঁছে যাওয়া মীরা যেন পলক ফেলতেও ভুলে গেল। এক ধ্যানে একই রকম ভাবে তাকিয়ে আছে সে। চমুখে তাকিয়ে থাকা রাইফ আর দৃষ্টিতে দেখল মীরার বিস্মিত মুখশ্রী। মেয়েটাকে লজ্জায় ফেলতে চায়নি সে। ভালো মানুষ সে, কিন্তু একমাত্র মীরাকে কাছে পেলে কেমন খারাপ মানুষ হয়ে যায়। না না, এটাকে কি খারাপ বলা যায়? প্রেমিক পুরো শব্দটা বেশ মানায়। মীরার দিকে তাকালো রাইফ। এক ধ্যানে তাকিয়ে থাকা মেয়েটার ধ্যান ভাঙাতে 2 ঠোঁট কিঞ্চিত ফাঁকা করে ফুঁ দিল মীরার গৌরবর্ণের মুখটাতে। কেঁপে উঠল মীরা, ধ্যান ভাঙলো, সাথে সাথে আঁখি পল্লব বন্ধ হলো। রাইফের গলা হালকা করে ধরে রাখা মীরার 2 হাত আঁকড়ে ধরলো শক্ত করে। একটা টু শব্দ করার সাহস পেল না আর। ছাদের দরজা খোলা। প্যান্টের পকেট হতে চাবিটা আর বের করতে হলো না রাইফেল। পা দিয়ে ধাক্কা দিয়ে ক্যাচক্যাচে আওয়াজ তুলে স্টিলের দরজাটা খুলল সে। ডান পা ভেতরে রেখে প্রবেশ করলো খোলা ছাদে। বিশাল আকাশের নিচে থাকা একজোড়া কপত কপতিকে মুক্ত হাওয়া এসে আলিঙ্গন করলো সাথে সাথে। সামনে হাঁটতে থাকা রাইফকে মনে করে পিছনে ঘুরলো। পুনরায় দরজার কাছে এসে আদেশের স্বরে বলল, সিটকিনিটা লাগিয়ে দাও তো মীরা। হুম। সিটকিনিটা লাগাও। হুটহাট কেউ এসে ডিস্টার্ব করুক সেটা আমার পছন্দ না, লাগাও। শেষ কথাটা কিছুটা জোর দিয়ে ধমকের সুরেই বলল সে। রাইফের মৃদু ধমকে দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ পেল না মীরা। গলা থেকে হাত নামিয়ে রাইফের কথা মতো দরজার ছিটকিনি লাগিয়ে দিল। রাইফ আর দেরি করল না, পুনরায় ঘুরে রেলিং এর কাছে এসে দাঁড়ালো। কোলে থাকা মীরাকে পা ঝুলিয়ে বসিয়ে দিল ইট সিমেন্টের তৈরি সরু রেলিং এর উপর। পড়ে যেন না যায় সেজন্য পুরুষালী 2 হাত আঁকড়ে ধরে রাখলো মীরার ফিনফিনে কোমর। শীতল হাওয়া বইছে প্রকৃতিতে। আকাশে আজ আর রুটিনে জলজলে গোলাকৃতি চাঁদটা নেই। নক্ষত্র রাজিতে ভরে আছে সমগ্র আকাশ। সোনালি আলোয় ঝিলমিল করছে। আজ অনেকদিন পর আসমান ভরা নক্ষত্রপুঞ্জের মেলা দেখে বিমোহিত হলো মীরা। রাইফের 2 হাতে আঁকড়ে থাকা মীরা ব্যস্ত চাঁদহীন তারায় ভরা আকাশ দেখতে, আর সম্মুখে দাঁড়িয়ে থাকা মানব ব্যস্ত নিজের জীবন রাঙিয়ে দেওয়া রমণীকে দেখতে। রাতে নিকশ কালো আধার আর আধার নেই। চারিপাশে কৃত্রিম আলোতে মীরার মুখ রাইফের কাছে স্পষ্ট দৃশ্যমান। আবছায় আলোয় একরাশ মুগ্ধতা ছেয়ে গেছে মীরার সমগ্র আদর জুড়ে। বিমোহিত রাইফ আরো এক ধাপ এগিয়ে গেল। কোমর থেকে এক হাত সরিয়ে মীরার খোপা করা চুলের পেছনে হাত রাখলো। খোপায় গুজে দেওয়া সরু কাঠিটা আলতো করে টান দিতে ঝরঝরে দীঘল কালো চুলগুলো পিঠময় ছড়িয়ে কোমরের নিচে দুলতে লাগলো। আকাশ দেখতে থাকা মীরা রাইফের এমন কার্যে ঊর্ধ্ব হতে নজর সরিয়ে নিল। দৃষ্টি নিবদ্ধ করলো রাইফের মুখে। না আছে চাঁদের আলো, আর না আছে ঝলমলে সূর্যের আলো। আশেপাশের ওই কৃত্রিম আলোর ছিটে ফোটা মীরার মুখে খুব বেশি পড়েনি। তবুও রাইফ মুগ্ধ নজরে দেখিয়ে যাচ্ছে সামনের খোলা চুলের রসা রমণীকে। পলক পড়ছে না রাইফের। গম্ভীর মুখাবয়বে নিয়ে সচরাচর ফুটে থাকা মুচকি হাসিটাও। সম্মুখে দাঁড়িয়ে থাকা সুপরিষ্টির শান্ত আচরণ মীরাকে সংকুচিত করলো যেন বেশ।
আবারও রাইফের এমন চাহনিতে মীরার বুক ধক করে উঠল। এই মুগ্ধ নজর, এই থমথমে গাম্ভীর্যপূর্ণ মুখ খুব সচরাচর দেখা যায় না লোকটা। আর যখন দেখা যায় তখন মীরাকে নিজের করে নিতে এক পা পিছু হয় না, যা মীরা এতদিনে প্রমাণ পেয়েছে বেশ কয়েকবার। অপলক দৃষ্টি ভস্ম হওয়া মীরা কাছামাছি ভঙ্গিতে বলল, কি দেখছেন? শান্ত গম্ভীর পুরুষটা শীতল কণ্ঠের জবাব, তোমাকে। আমাকে তো রোজ দেখেন, এভাবে দেখার কি আছে? গাম্ভীর্যপূর্ণ রাইফের ঠোঁটের কোনায় ঈষৎ হাসি ফুটল, যা মীরার দৃষ্টিগোচর হলো না। শীতলতর হলো রাইফের কণ্ঠ। বলল, তুমি আমার এমন এক চাওয়া পাওয়া যার শেষ নেই, যার সমাপ্তি বলতে কিছু নেই। তোমাকে আমি যতবার দেখি প্রতিবার নবরূপে আবিষ্কার করি। একবার দেখি, বারবার দেখি, হাজারবার দেখি, দেখতেই থাকি। এতবার দেখি তবুও মুগ্ধতা শেষ হয় না। তোমাকে দেখার সাহায্যে আমার কিছুতেই মিটে না। থামলো রাইফ। কিঞ্চিত মাথা ঝুঁকে রাইফের বুকের উপর দৃষ্টি রেখে এক একটা উচ্চারিত বাক্যে নিগূঢ় অর্থ অনুধাবন করছে মীরা। কোমর থেকে হাত সরিয়ে এবার মীরার গালে হাত রাখলো রাইফ। মীরার কান গলা উভয়ই স্পর্শ করেছে রাইফের আঙ্গুলগুলো। মীরা নরম গালের উপরে রাখা বৃদ্ধাঙ্গুল আন্তভাবে ঘষে দিল বেশ কয়েকবার। 40 সেকেন্ড সময়ের ব্যবধানে নীরবতা ছেদ করে রাইফ পুনরায় বলল, তুমি আমার রোজকার নেশা হয়ে যাচ্ছ মীরা। তোমাকে দেখার নেশা, কাছে পাওয়ার তীব্র নেশা দিনকে দিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বুঝলে মীরা, তোমার এই লজ্জাতুর মুখটা আমাকে খুব টানছে। বেহায়া মন প্রচণ্ডভাবে বেহায়া হচ্ছে। অর্থপূর্ণ কথাগুলো উপলব্ধি করলো মীরা। মুখ ফুটে দুই একটা শব্দ উচ্চারণ করতে চেয়েও ব্যর্থ হলো। এক একটা কথা আর ক্রমাগত রাইফের বৃদ্ধাঙ্গুলের স্পর্শ নাজেহাল করে তুলেছে মীরাকে। শক্তিহীন হচ্ছে পুরো দেহ। দুজনের মাঝে ফাঁকা জায়গাটুকুর ব্যবধান কমালো রাইফ। এগিয়ে এলো মীরার দিকে। লজ্জায় নুয়ে যাওয়া মীরার গোলাপি আভা ফুটে ওঠা মুখটার থুতনিতে হাত রাখলো। ধীরে ধীরে ঊর্ধ্বে তুলে ডেকে উঠল, মীরা। নুয়ে রাখা মুখ তো মীরার উপরে উঠেছে, কিন্তু ঝুঁকে রাখা দৃষ্টি রাইফের চোখে চোখ রাখতে পারল না। এ কেমন অনুভূতির জালে ফেসে গেল মীরা। রাইফের ডাকে জবাবটুকু পর্যন্ত দিতে পারছে না। রাইফ জানে মীরা পুরোপুরি ঘায়েল হয়েছে। দ্বিতীয় ধাপও তার আওতাধীন। তবুও সেই সময় স্বামীর দায়িত্বে থাকা ফিসফিস করে শুধালো, আজ আমার হবা মীরা, পুরোপুরি আমার। রাইফের মৃদু আওয়াজে বলা কথাটা কর্ণকুহরে প্রবেশ করতে বদ্ধ চোখ আরও খিচে ভেতরে নিল মীরা। শুষ্ক অধর ভেজানো জিবার সাহায্যে শুকনো ঢোক গিলে গলা ভেজানোর বৃথা চেষ্টা করলো মাত্র। রাইফের হাতের সাহায্যে পুরে তুলে রাখা মুখশ্রী নুয়ে নিল এক রহমান। আর সত্যি এক লোকটা মীরাকে মেরে ফেলার পায়তারা করেছে। বহুন মীরার আর কষ্ট করে জবাব দিতে হলো না। তার আগে নীরবতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে মাঝের দূরত্বটুকু পুরোপুরি ঘোচালো রাইফ। ব্যক্তিগতভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। নিম্ন মুখটা উপরে তুলে অধর ছোঁয়ালো কপালে হতে বদ্ধ নয়নে নাকে ডগায় তিত্তির করে কাঁপতে থাকা গোলাপি অধর অতিক্রম করে থুতনি গাল কানে লতি হতে গলা। ভারী হতে থাকলো মীরার শ্বাস প্রশ্বাস। সময়ের ব্যবধানে ধীরে ধীরে গাঢ় হতে শুরু করলো রাইফের এক একটা স্পর্শ। পুরুষালী বুকে আবদ্ধ মীরা ছটফটাতে থাকলো এমন গভীর সংস্পর্শে। কোমল হাতে বাধা দিতে থাকলো। রাইফের গাঢ় চুম্বন পুরো শরীর জুড়ে শিহরণ তুলল। ভারী দপ্ত নিঃশ্বাস ক্রমাগত ভারী হতে থাকলো। কোনো রকমে রাইফকে বাধা দিয়ে বলল, পাগল হলেন নাকি? এটা ছাদ। মীরার গলায় মুখ ডুবিয়ে রাখা রাইফ থামলো। মুখ তুলে আশেপাশে তাকালো যতদূর চোখ যায়। না কোনো কাকপক্ষীও নয়, না কোনো কাকপক্ষীও নেই। মীরার অগোছালো চুল গুছিয়ে দিল নিজ হাতে। রেলিং থেকে নামিয়ে নিল মীরার ছোট্ট দেহটাকে। মীরার গোলগাল মুখটার দুপাশে হাত রাখলো। লজে আড়ষ্ট মীরা আঁখি পলক একত্রিত করলো। কণ্ঠ খাতে নামিয়ে ফিসফিস আওয়াজে বলল রাইফ, লাজুকলতা, তুমি আমার একগুচ্ছ লাজুকলতা, আমার মুঠোই বন্দি লাজুকলতা। আমার তরফ হতে তোমাকে সীমাহীন ভালোবাসা। দুজোড়া অধর একত্রিত হলো। মিষ্টি ছোঁয়া মীরাকে এবার সত্যি সত্যি মেরে ফেললো। গা ছেড়ে দিল রাইফের আচমকা স্পর্শে। মীরাকে দ্রুত হস্তে ধরে ফেললো রাইফ। পাঁজা কোলে তুলে ব্যস্ত পায়ে ছোট্ট আদরে শিক্ষিত করতে করতে ব্যস্ত পায়ে ছুটল বাসার উদ্দেশ্যে। পূর্ণতা পেল অবশেষে। লাজুকলতা সম্বোধন করা মীরা সত্যি সত্যি লজ্জাবতী লতার ন্যায় চুপসে গেছে রাইফের বুকে। লাল টুকটুকে মুখটা লাচিয়ে আরও লাল হয়েছে। রাইফের ভালোবাসা আজ চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। নিজে মরেছে, মীরাকে মেরেছে, ভালোবাসার আলিঙ্গন একান্তভাবে জড়িয়ে নিয়েছে।